বুগাম, তুমি এটা কি করে করতে পারলে? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার সাথে থাকা অবস্থায় অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে কি করে থাকতে পারো? তুমি বলেছিলে তুমি আমায় ভালোবাসো। তুমি আমার বিশ্বাস কি করে ভেঙে দিলে? তে, তুমি যা ভাবছো তা না। রোজ শুধুই আমার বন্ধু হয়। কাল ওর খুব মন খারাপ ছিল, তাই আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। তুমি বিশ্বাস করো? বিশ্বাস করব? ও তোমার বন্ধু হয়? কোন বন্ধু তার মেয়ে বান্ধবীর হাতে হাত রেখে রাস্তা পার হয়, ঝাপটে ধরে চুমু খায়? তুমি কি বলতে চাইছো এই ছবিগুলো মিথ্যে? আমাকে কি তোমার এতই বোকা মনে হয়? তে, আমার কিছু বলার নেই। এই কথা বলে বুগাম সেখান থেকে চলে যায়, আর তে পিছনে ওখানে বসে কান্না করতে থাকে। তে আর বুগামের সম্পর্ক আজ প্রায় 2 বছরের। কলেজে থাকতে বুগাম থেকে প্রপোজ করেছিল, কিন্তু কলেজ শেষ করে তারা দুজন ভিন্ন দুটি বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, যার জন্য তাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ মেইনটেইন করতে হতো। দুজনের সম্পর্ক খুবই ভালো কাটছিল, কিন্তু তে জানতো না বুগাম তার অগোচরে অন্য মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়তো। গতকালই তারা তাদের প্রিয় জায়গায় দেখা করেছিল। বাড়ি ফেরার পর তে ফোন ঘাটাঘাটি করছিল। হঠাৎ তে ফেসবুকে বুগামের এক মিউচুয়াল ফ্রেন্ডের স্টোরিতে নজর পড়ে। একটা মেয়ে একটা ছেলের কাঁধে মাথা দিয়ে আছে। ছেলেটার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতের ঘড়ি স্পষ্ট দেখা যাচ্ছিল। তে যেন পায়ের তলার মাটি সরে যায়। তে তৎক্ষণাৎ মেয়েটাকে মেসেজ করে জিজ্ঞেস করে ছেলেটাকে। মেয়েটা উত্তরে বলে তার বয়ফ্রেন্ড। তে মেয়েটাকে তার বয়ফ্রেন্ডের একটা ছবি দেখাতে বলে, কিন্তু মেয়েটা বলে তার বয়ফ্রেন্ড নাকি কাউকে ছবি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। নিজেদের ব্যক্তিগত সময় কিছু কাউকে জানাতে নেই, এতে মানুষের নজর লাগে। তে অবাক হয়, বুগাম মতো থেকে একই কথাই বলে সব সময়। তে যতবারই চাইতো তাদের সম্পর্ক পাবলিক করতে, বুগাম কিছুতেই রাজি হতো না। তার মতে সুন্দর সম্পর্কে মানুষের নজর লাগে তাড়াতাড়ি, আর সে তেকে কোনোভাবেই হারাতে চায় না। তে অনেক কিছু বুঝিয়ে মেয়েটার কাছ থেকে তার বয়ফ্রেন্ডের ছবি নেয়। তের একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু ছবিটা দেখার পর তের পুরো পৃথিবীটাই বদলে যায়। বুগাম তার সাথে চিট করেছিল। বুগামের সাথে ঝামেলার পর তে বাড়ি ফিরে আসে। তে কিছুতেই মেনে নিতে পারছিল না যে বুগাম তার সাথে চিট করেছে। তে তো খুব সিরিয়াস ছিল সম্পর্কটা নিয়ে। তে পাশে পাড়াতেই মায়ের মুখোমুখি হয়। মহারানীর এখন বাসা আসার সময় হলো। কোথায় ছিলি এতক্ষণ? তুই জানিস না তুই বাইরে থাকলে আমার কত টেনশন হয়? তে কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। কিছু খেয়েছিস? ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। মা, আমি খাবো না। খাবি না মানে? সারাদিন বাড়ির বাইরে ছিলি, কি খেয়েছিস না খেয়েছিস কে জানে। কথা না বাড়ি খেতে আয়। কাল তোর বাবা আসছে। বাবা কাল আসবে? আমাকে তো বলে নাই। বলবে কি করে? তুই তো ফোনই তুলিস না। কতবার কল করেছে, ফোনটা হাতে নিয়ে দেখ। ও, আমি দেখিনি। তের ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের সাথে খাবার খেয়ে নিজের ঘরে চলে আসে। কান্না করতে ইচ্ছে করছে তার। তার ভালোবাসার মানুষটা তাকে এভাবে ঠকালো। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। তে আশা করেছিল বুগাম ওকে কল করবে, তার কাছে দ্বিতীয় একটা সুযোগ চাইবে, সবকিছু ঠিক করে নিতে চাইবে। কিন্তু না, বুগাম তা করেনি। তে মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছিল। ঠিক মতো খাওয়া ঘুমানো ছেড়ে দেয়। সারাদিন নিজের ঘরে বসে থাকে, কারোর সাথে কথা অব্দি বলতে চায় না। তের মা, তোমার কি মনে হচ্ছে না তে একটু অদ্ভুত আচরণ করছে? যে মেয়ে আমি বাড়ি থাকলে সারাদিন আমার ঘাড়ের উপর উঠে বসে থাকে, সে মেয়ে আজ এতদিন হলো বাড়ি ফিরলাম কিন্তু ঠিক করে কথাও বলছে না। আমারও ভালো লাগছে না কিছু। কি যে হলো মেয়েটার? তোমাকে তো বলাই হয়নি। জাগো দেশে ফিরেছে, আপা কালকে কল করে বলল। ওমা তাই? কতগুলো বছর হয়ে গেছে ছেলেটাকে দেখিনি। সেই ছোটবেলায় দেখেছি। সেই যে পড়াশোনা করার জন্য লন্ডনে চলে গিয়েছিল, তারপর থেকে তো কেউ তাকে আর দেখেনি। আপা বলেছে তোমাদের নিয়ে 2-1 দিনের মধ্যেই গ্রামের বাড়ি যেতে। টিকে টিকে বলে দাও নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে। আমরা 2-1 দিনের মধ্যেই গ্রামে যাব। ঠিক আছে। মিস্টার জিন উপরের তলায় চলে যায় টিকে ডাকতে। মিস্টার নামজুন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। তখনই উপর থেকে মিস্টার জিনের চিৎকার আওয়াজ শুনতে পায়। মিস্টার জিন রুমে এসে দেখে তের নিথর দেহ ফ্লোরে পড়ে আছে। তে, মা আমার, তোর কি হয়েছে? কথা বল মা। ও মা, কথা বলছিস না কেন? নামজুন দেখো, আমাদের মেয়ে কি হয়েছে? ও কথা বলছে না কেন? ওর হাত পা ঠান্ডা লাগছে কেন? মিস্টার নামজুন দৌড়ে এসে রুমে ঢুকলো। কি হয়েছে ওর? এ আম্মু, কি হয়েছে তোর? ওকে হসপিটালে নিয়ে যেতে হবে এখনি। তুমি থাকো, আমি গাড়ি বের করছি। ইমার্জেন্সি রুমের সামনে দাঁড়িয়ে আছে মিস্টার নামজুন। মিসেস জিন একপাশে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখনই ডাক্তার রুম থেকে বেরিয়ে আসে। ডাক্তার, আমার মেয়ে কেমন আছে? কি হয়েছে আমার মেয়ের?
পেশেন্ট সম্ভবত কোনো মানসিক চাপে ভুগছিলেন। খাওয়া দাওয়া ঠিক করে করেননি মনে হচ্ছে। ঘুমানোর জন্য হয়তো ঘুমের ওষুধ ওভারডোজ নিয়েছিল। এটা আত্মহত্যার চেষ্টাও হতে পারে। কি বলছেন এইসব? হ্যাঁ, পেশেন্টের কন্ডিশন দেখে তো এটাই মনে হচ্ছে। পেশেন্ট এখন রেস্টে আছে। আপনারা চাইলে একটু পর দেখা করতে পারেন। মিস্টার নামজুন খুব রেগে হন্তদন্ত হয়ে তার কেবিনে ঢোকে। কি হয়েছিল তোর? কেন এমন করলি নিজের সাথে? তুই কি আল্লাহকে ভয় পাস না? আত্মহত্যার মতো এমন একটা মহাপাপ করার কথা তোর মাথায় আসলো কি করে? কি এমন হয়েছিল যে তোকে তোর নিজের জীবন নেওয়ার কথা ভাবতে হলো? তোর কি আমাদের কথা একবারও মনে পড়েনি? তোর কিছু হয়ে গেলে আমাদের কি হতো? তোর মায়ের কি হতো? মিসেস জিন রুমের এক কোণায় দাঁড়িয়ে অঝরে কেঁদেই যাচ্ছে। সে নিজের মাথা নিচু করে রেখেছে। কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? মিস্টার নামজুন, পেশেন্টের সামনে একটু আস্তে কথা বলুন। উনি এখনো অসুস্থ। আর হ্যাঁ, ওনাকে কোনো প্রকার মানসিক চাপ না দেওয়ার উপদেশ দেব আপনাদের। ওনার মানসিক অবস্থা খুব একটা ভালো না। এত অল্প বয়সে আমার মানসিক চাপে থাকলে ভবিষ্যতে অনেক ধরনের সমস্যা হতে পারে। মিস্টার নামজুন আর কিছু বলল না, হুড়মুড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। আজ 3 দিন হলো তেকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছে। মিসেস জিন তের খুব যত্ন করছে। ডাক্তারের কথা মাথায় রেখে সে আর তেকে কিছু জিজ্ঞেস করেনি। তবে মিস্টার নামজুন তের সাথে একদমই কথা বলা বন্ধ করে দিয়েছে। যাতে একদমই ভালো লাগছে না। এখন তার শরীর অনেকটাই সুস্থ। তে গুটি গুটি করে মিস্টার নামজুন অফিস রুমের দিকে গেল। আব্বু, আসবো? এসো। তুমি আমাকে দেখতে রুমে কেন আসোনি? এমনি, তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে হচ্ছিল না আমার। আব্বু, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন কিছু করব না। আমাকে ক্ষমা করে দাও। ভুল? আমরা তোমাকে কিসের এত অভাবে রেখেছিলাম যে তোমার এত বড় একটা ভুল করতে ইচ্ছে হলো? আব্বু, তোমাদের কোনো ভুল ছিল না। আমি তো কি এমন হয়েছিল যে তোমার এত বড় একটা জঘন্য কাজ করতে হয়েছে? আব্বু, আমি একটা ছেলেকে ভালোবাসতাম। কি বললি? আমাদের 2 বছরের সম্পর্ক ছিল। আমি ছেলেটাকে সত্যি খুব ভালোবাসতাম, কিন্তু আমার সাথে চিট করেছে। আমি বুঝতে পারিনি আমার কি হয়েছিল। বিশ্বাস করো আব্বু, আমার এমন কিছু করার ইচ্ছে ছিল না, কিন্তু আমি নিতে পারছিলাম না এইসব। সেই ছোটবেলা থেকে আমরা তোকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি। তোর কোনো প্রকার আবদার অসম্পূর্ণ রাখিনি। যখন যা বলেছিস তা এনে দিয়েছি। তোর ভালো খারাপ সবকিছুতে তোকে সাপোর্ট করেছি। আমি আর তোর মা কখনোই তোর জীবনে তেমন করে হস্তক্ষেপ করিনি। আর তুই এত বড় একটা পদক্ষেপ একাই নিয়ে নিলি? আমার আর তোর মায়ের কথা কি তোর একবারও মনে পড়েনি? আব্বু, আমাকে ক্ষমা করে দাও। এমন ভুল আমি আর কোনোদিন করব না, সত্যি। তোকে আমরা একটু বেশি ছাদে রেখেছিলাম, তার জন্যই তুই এতদূর এগোতে পেরেছিস। কিন্তু আর না, আমি তোর জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি যা তোকে মানতে হবে। তবে আমি তোকে ক্ষমা করতে পারবো। তাছাড়া আমাকে কখনো বাবা বলে ডাকতে আসবি না। কি সিদ্ধান্ত? আমি তোর যিশু পুপুর ছেলে জাকুকের সাথে তোর বিয়ে ঠিক করেছি। আমরা কালকেই গ্রামে যাব। 2 দিন পরে তোদের বিয়ে। আব্বু, তুমি কি বলছো এইসব? জাকুক ভাইয়ের সাথে আমার বিয়ে মানে? এটা কি করে সম্ভব? আমি এটা করতে পারবো না। আমি এখন বিয়ের জন্য একদমই তৈরি না। তার উপর জাকুক ভাইকে আমি ভালো করে চিনিও না। সে ছোটবেলায় দেখেছি। আমি জানিও না সে কেমন মানুষ, কেমন দেখতে। আমি কি করে তাকে বিয়ে করব? জানিস না মানে? যাকে 2 বছর ধরে জেনে এসেছিস সে কি করেছে? ঠকিয়েছিল তো তোকে। আমার বোনের ছেলে যথেষ্ট ভালো। ওর উপর যথেষ্ট বিশ্বাস আছে আমার। ওই তোকে ভালো রাখতে পারবে। এখন সিদ্ধান্ত তোর উপর। তুই কি জাঙ্কুকে বিয়ে করে সব ঠিক করে নিতে চাস, নাকি নিজের বাবার অবাধ্য হয়ে সব নষ্ট করতে চাস? দেখ, আমি তোকে কখনোই এমন জোর করতে চাইনি, তা তুই ভালো করে জানিস। কিন্তু সেদিন তুই যা করেছিস, আমি চাই না তোর জীবনের উপর আর কোনো রিস্ক নিতে। জাঙ্কু খুব ভালো একটা ছেলে, তোকে সে খুব ভালো রাখবে। একটা ঘরে তে বউ সেজে বসে আছে, আর তাকে ঘিরে বসে আছে ওর কাজে ইয়ঞ্জুন, জিমিন আর সানা। জিমিন হচ্ছে তার চাচাতো বোন, যার সাথে ওর আরেক চাচার ছেলে সুগার বিয়ে হয়েছে। ইয়ঞ্জুন জাঙ্কুকের ছোট ভাই, আর সানা জাঙ্কুকের চাচাতো বোন। গতকালই তেরা গ্রামে এসেছে। বাড়িতে পা রাখতে তে বুঝতে পারলো পুরো বাড়িতে বিয়ের একটা আমেজ পড়ে গেছে আরো আগে। বাহিরে খুব একটা কেউ না থাকলেও নিজেদের আত্মীয় স্বজনদের দিয়ে বাড়ি ভরে গেছে। অনেক রাত করে তারা বাড়িতে ঢোকায় তেমন কারোর সাথে দেখা হয়নি। শুধু জাঙ্কুকের মা জিসু এসে ওদের ঘর দেখে দিয়ে গিয়েছিল। সকালেতে কিছু বুঝে ওঠার আগেই জিমিন সহ 2-3 জন মেয়ে তেকে সাজিয়ে বসিয়ে দিয়েছে। একটু পরে বিয়ে। তে এখনো বোঝার চেষ্টা করছে ওর সাথে হচ্ছে কি। একটু পরে ওর বিয়ে, কিন্তু যাকে বিয়ে করবে তে জানেই না লোকটা দেখতে কেমন, লোকটা স্বভাব চরিত্র কেমন। তখনই জাঙ্কুকের মা জিসু রুমে ঢোকে। মাশাআল্লাহ, একদম পরীর মতো লাগছে আমার মেয়েটাকে। বলতে হবে আমার ছেলের চাঁদ কপাল। ভাগ্য করে এমন একটা পরীকে ওর জীবন সঙ্গিনী হিসেবে পেতে যাচ্ছে।
আমি জানি তুই আমার ছেলেকে এখনো দেখিসনি, কিন্তু আমি বলছি আমার ছেলে তোকে খুব ভালো রাখবে। আমার ছেলেও যে একটা চাঁদের টুকরার চেয়ে কম না। কিছুক্ষণ পর কাজে এসে তের কাছ থেকে অনুমতি নিয়ে তিনবার তের মুখ থেকে আলহামদুলিল্লাহ কবুল বলিয়ে ঘর থেকে বেরিয়ে জাঙ্কুকের কাছে যায়। শুভ্র সাদা পাঞ্জাবিতে বাবা জেহব এবং মামা নামজনের পাশে বসে আছে। কাজী সাহেব জাঙ্কুকের অনুমতি নিয়ে তিনবার কবুল বলিয়ে বিয়ে সম্পূর্ণ করে। বিয়ের অনুষ্ঠান শেষ করে সবার খাবার দাবারের আয়োজনের মধ্য দিয়েই রাত হয়ে যায়। জিমিন এবং সানা থেকে জাঙ্কুকের রুমে দিয়ে আসে। বিয়ের পরপরই মিসেস জি এবং মিস্টার নামজুন শহরে চলে যায়। যাওয়ার আগে মিস্টার নামজুন ভীষণ আকুতি করে জাঙ্কুককে বলে যায় সে যেন তার খেয়াল রাখে, তাকে ভালো রাখে। জাঙ্কুকও তার মামাকে নিশ্চিত করে সে তার মেয়েকে ভালো রাখবে। মামা, তুমি চিন্তা করো না, তোমার মেয়ে এখন আমার বিয়ে করা স্ত্রী। তার ভালো খারাপ সবকিছুর খেয়াল রাখার দায়িত্ব এখন আমার। আমি কথা দিচ্ছি আমার সবটা দিয়ে আমার স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করব। মিস্টার নামজুন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সে জানে জাঙ্কুক তার মেয়েকে আসলে ভালো রাখবে। এইটুকু বিশ্বাস আছে তার জাঙ্কুকের উপর। কাঁচা ফুলের সাজানো খাটের উপর বউ সেজে বসে আছে তের খুব অস্বস্তি হচ্ছে যে মানুষটাকে ভালোবেসেছিল সে তাকে ঠকিয়েছে। আর আজকে সে এমন একজনের বউ সেজে তার জন্য অপেক্ষা করছে যাকে সে এখনো দেখেনি অবধি। তের নিজের ভাগ্যের উপর একটা তাচ্ছিলের হাসি আসলো। তে মনে মনে নিজেকে তৈরি করছে একটু পরে যাই হোক না কেন সবকিছুর জন্য ওকে প্রস্তুত থাকতে হবে। তের ভাবনায় ছেদ পড়লো যখন জাঙ্কুক দরজাটা হালকা হাতে খুলে রুমে প্রবেশ করলো। কেন জানি দরজা খোলার আওয়াজে তের বুকের ভেতর কেঁপে উঠলো। তে ভয় নেতিয়ে যায়। এরপর কি হবে ভেবে তের মাথা ভন ভন করতে শুরু করে। জাঙ্কুক থেকে এমন গুটিসুটি হয়ে বসে থাকতে দেখে বুঝে উঠতে পারছিল না কি করবে। এই মুহূর্তটা তের জন্য যতটা অস্বস্তিকর ঠিক জাঙ্কুকের জন্য। জাঙ্কুক কিছু বুঝতে না পেরে গলা ছেড়ে শুকনো গলায় দুটো কাশি দেয়। জাঙ্কুকের কাশি শব্দে তে হুড়মুড়িয়ে জাঙ্কুকের দিকে তাকায়। চকচকে সুন্দর ফর্সা গায়ের রঙে 6 ফুট লম্বা সুঠাম দেহের অধিকারী এক পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। তার গায়ে থাকা শুভ্র সাদা রঙের পাঞ্জাবিটা যেন তার গায়ের রংটা আরো উজ্জ্বল করে দিচ্ছে। জাঙ্কুক দেখতে পায় যে তার দিকে হচকুচিয়ে তাকিয়ে আছে। পুরো ঘরে কেমন একটা শূন্য নীরবতা। আর সেই নীরবতার রেশ কাটিয়ে জাঙ্কুক বলে উঠল, আপনি তুমি না তুই না মানে আপনি এখন এই পোশাকে কেন বসে আছেন? জাঙ্কুকের আচরণে একটু হাসলো। লোকটা তাকে কি বলে সম্বোধন করবে তাও বুঝতে পারছে না, অথচ ওকে না দেখে বিয়ে করে নিল। তুমি আমাকে তুমি বলতে পারো, আমি তো তোমার বোন হই, তাই না? আমাকে তুমি তুমি বলতে সমস্যা কি? অবশ্য তুইও বলতে পারো, আমার কোনো সমস্যা নেই। বোন? তাহলে আবার কি? আমি তো তোমার মামার মেয়ে। মামার মেয়ে বোন হয় না? হ্যাঁ। তুমি এখনো এই পোশাকে আছো? অস্বস্তি লাগছে না? এটা ছেড়ে হালকা কিছু পরে ওযু করে নাও, তারপর দুজন একসাথে নামাজ আদায় করব। তে আলমারি থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হবার জন্য। এদিকে জাঙ্কুকও নিজের পাঞ্জাবি ছেড়ে একটা টি-শার্ট পরে নেয়। তারপর তে বের হয়ে আসার পর তারা দুজনে মিলে নামাজ আদায় করে নেয়। নামাজের পর তে খাটের পাশে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক বুঝতে পারে তে কিছু বলতে চাইছে। কিছু বলবে? না মানে যদি কোনো দরকারি কিছু হয়ে থাকে বলতে পারো, তা না হলে ঘুমিয়ে পড়ো। সারাদিন অনেক ধকল গেছে, তুমিও ক্লান্ত নিশ্চয়ই। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। এই টেবিলের বাঁদিকে তোমার জন্য একজোড়া কানের দুল আর একজোড়া চুড়ি রাখা আছে। এগুলো কাল থেকে পরে থাকবে, আর সাথে ওই ডায়মন্ডের রিংটাও। এটা তোমার জন্য আমার তরফ থেকে আমাদের বিয়ের উপহার। সে নিশ্চুপ হয়ে জাঙ্কুকের দিকে কিছুক্ষণ তাকিয়ে জিনিসগুলো পরে নিল। শুয়ে পড়ো এবার। আমি কারোর সাথে ঘুমাতে পারি না, ঘুমের মধ্যে আমি হাত পা এদিক ওদিক। কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। কিন্তু আমি জানি তোমার অস্বস্তি হচ্ছে। পারিবারিক ভাবে আত্মীয় হলো তোমার কাছে আমি এখনো একজন অপরিচিত লোক। আমার সাথে এক ঘরে থাকতে তোমার আনকমফোর্টেবল ফিল হবে, এটা আমিও খুব ভালো করে জানি। কিন্তু আমরা এখন স্বামী স্ত্রী, আজ থেকে আমাদের এভাবেই থাকতে হবে। তার চেয়ে বড় কথা, আমার রুমে কোনো সোফাও নেই যে আমি সোফায় ঘুমিয়ে পড়বো। তাহলে কি আমি মাটি? না না, মাটিতে শুতে হবে না, আমি ম্যানেজ করে নিব। বেশি বোঝো একটু, আমি মাটিতে শুতামও না। শুধু বিয়ে করা বউ রেখে কেউ মাটিতে ঘুমায়? জাঙ্কুকের কথায় তে হচকুচিয়ে গেল। জাঙ্কুক একটু মুচকি হেসে বলল, চিন্তা করো না, আমিও চাই না তুমি আমার সাথে আনকমফোর্টেবল ফিল করো। আমি আমার লিমিট ক্রস করব না, বিশ্বাস করতে পারো আমাকে। এরপর তেয়া জাঙ্কুক শুয়ে পড়ে, কিন্তু অনেকক্ষণ শুয়ে থাকার পরেও তের ঘুম আসছিল না। পাশে শুয়ে থাকা সুঠাম দেহের লোকটা এত সহজে ঘুমিয়ে গেল নতুন বউ পাশে রেখে। তবে কি তার বিয়েতে মত ছিল না? পরিবারের চাপে পড়ে ওকে বিয়ে করে তো।
এর এক আকাশ জল্পনা কল্পনার মধ্য দিয়ে সকালের আলো উদয় হয়। তে উঠে গোসল করে ফজরের নামাজ আদায় করে যে না খাটের কোণে বসে, জাঙ্কুকেরও ঘুম ভেঙে যায়। জাঙ্কুক চোখ খুলতেই যেন তার জীবনের সবচেয়ে সুন্দর সকালটা দেখতে পায়। তে পাতলা কালো রঙের একটা শাড়ি পরেছে, হাতে তোয়ালাটা দিয়ে নিজের সদ্য বেচানো চুলগুলো শুকাচ্ছে। জাঙ্কুকের বুকের ভিতরটা কেমন চিনচিন করে উঠলো। তখনই তে নজর যায় জাঙ্কুকের দিকে। ঘুম ভেঙে থাকলে নামাজটা আদায় করে নাও, আমি নিচে যাচ্ছি। নিজের চোখটা নামিয়ে চট করে নিচে চলে যায়। জাঙ্কুকও নিজের ঘোর লাগা চোখে পানি দিয়ে অজু করে নামাজ আদায় করে নেয়। তে উপর থেকে নেমে সোজা রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরের টুকটাক থালা বাসনের আওয়াজ শোনা যাচ্ছে। মিসেস জিসু এবং জিমিন মিলে বাড়ির সবার জন্য চা বানাচ্ছে। তেমা, এত সকালে উঠলি কেন? আর একটু ঘুমিয়ে নিতি, কাল তো অনেক ধকল গিয়েছে তোদের উপর দিয়ে। মিসেস জিসুর কথা শুনে জিমিন মুখ চেপে হেসে দেয়। জিমিনের হাসির কারণ বুঝতে পেরে মিসেস জিসু একটু অপ্রস্তুত হয়ে পড়ে। না ফুপু, সমস্যা নেই, আমি একদম ঠিক আছি। এখনো ফুপু ডাকবি? ছেড়ে দিয়ে বউ করে এনেছি কি ফুপু ডাক শোনার জন্য? আচ্ছা তোরা থাক, আমি গিয়ে তো শ্বশুর মশাইকে চা দিয়ে আসি। চাটা পেলে তো তার আবার সকালে শুরু হবে না। মিসেস জিসু চলে যাওয়ার পর জিমিন তের কাছে এসে মুচকি হেসে বলে উঠলো, তো কাল রাত কেমন কাটলো? কি হলো? তে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তবুও নিজেকে সামনে কিছু বলতে যাবে, তখনই অন্য দিক থেকে জাঙ্কুকের গলার আওয়াজ আসে। তোমাদের বিয়ের রাত যেমন কেটেছে ঠিক তেমনই। সুগা ভাইয়া তোমার সাথে যা যা করেছে সবই তো হলো। আমার বউয়ের ভেজা চুল দেখে বুঝতে পারছো না? শুধু শুধু এসব জিজ্ঞেস করি আমার বউটাকে এই ভর সকালে লজ্জা দিচ্ছ? আমি কি করে বুঝবো? আমি তো ভেবেছি প্রথম দিন মায়া করে আমার বোনটাকে ছেড়ে দিবি। আমি কি জানতাম তুই 5G নেটওয়ার্কের চেয়ে বেশি স্পিডে নিজের গাড়ি চালিয়ে যাবি? দেখতে হবে না আমি লোকটাকে? জিমিনা জাঙ্কুকের কথা শুনে মাঝখান থেকে তে একদম লজ্জায় নেতিয়ে যায়। তখনই উপর থেকে সুগা জিমিনকে ডাক দেয়, রাতে যা করার করেছিস, এখন আমার বোনের দিকে ঠিক করে খেয়াল রাখ, ওর কিছু হলে তোর খবর আছে। যথাজ্ঞা। জিমিন চলে যাওয়ার পরই তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে ওঠে, এসব কি ছিল? কোনো স্বপ্ন কি ছিল? তুমি এতক্ষণ জিমিন আপুকে কি বলছিলে এইসব? যা সত্যি তাই বলেছি। সত্যি মানে? সত্যি মানে সত্যি। বিয়ের পর প্রথম রাতে একজন স্বামী স্ত্রীর মধ্যে তো এসব হওয়া স্বাভাবিক। নিহাতে আমি একজন ভালো মানুষ, তাই তোমাকে সময় দিচ্ছি। এই কথা বলে জাঙ্কুকের দিকে ঝুঁকে তার কানের কাছে গিয়ে বলে, তুমি যেদিন নিজে এসে আমার কাছে ধরা দিবে, সেদিনই আমি তোমার আমার মধ্যে থাকে অদৃশ্য দেওয়াল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে তোমার মাঝে হারিয়ে যাব। কিন্তু এই কথা তো আমি আর ঢোকঢাল পিটিয়ে বলতে পারি না যে বিয়ের রাতে আমি আমার বউয়ের সাথে কিছু করিনি। লোকে কি বলবে? আমার পুরুষত্বের সামনে তো প্রশ্নবোধক চিহ্ন পড়ে যাবে। আমিও রিস্ক নিতে পারবো না বাপু। এবার তোমার এই গোল গোল পাপড়িতে হাত দিয়ে আমাকে এক কাপ চা বানিয়ে দাও তো। জাঙ্কুকের এমন লাগামহীন কথায় তে একদম লজ্জায় লাল হয়ে গেছে। তাই আর কিছু না বলে জাঙ্কুকের হাতে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে সেখান থেকে এক প্রকার পালিয়ে যায়। বেশ কিছুদিন কেটে গেছে। এই কয়দিনে জাঙ্কুক যথাসাধ্য চেষ্টা করেছে নিজের আশেপাশে থেকে কমফোর্ট ফিল করানোর। তেও জাঙ্কুকের সাথে সেফ ফিল করা শুরু করেছে। আজকে সকাল থেকেই জীবন বাড়ির হাবভাব গম্ভীর হয়ে আছে, কারণ মন ভালো নেই। আর জাঙ্কুক আজকে শহরে চলে যাবে। এখন থেকে মিস্টার জিহোপের শহরের ব্যবসা জাঙ্কুকই দেখবে। তোমরা নিজেদের খেয়াল রেখো, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে সাথে সাথে জানাবে। ঠিক আছে বাবা। তেমা আমার, তুই না গেলে হয় না? তোকে ছাড়া ভালো লাগবে না আমার। তে তো যেতে চায় না, তোমার ছেলে ওকে জোর করছে। তুমি আবার বাধা দিতে যেও না, দেখা যাবে তে না গেলে তোমার ছেলেও যাবে না। জিমিনের কথা শুনে ড্রয়িং রুমের সবাই জোরে হেসে দিল। সবার থেকে বিদায় নিয়ে তে আর জাঙ্কুক বেরিয়ে পড়েছে। রাস্তায় জাঙ্কুক বারবার তের দিকে তাকাচ্ছে। তের মুখটা মলিন হয়ে আছে। মন খারাপ? তাহলে আগেই তো বলতে পারতে, তোমাকে রেখে আসতাম। জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। ওর এখনো মনে আছে, কারণ রাতে যখন বলেছিল ও যেতে চায় না, জাঙ্কুক পুরো রাত বেলকনি থেকে আর ঘরেই আসেনি। একের পর এক সিগারেট ধরিয়ে পুরো রাত পার করেছিল। বললেই রেখে আসতাম। কেমন রেখে আসতাম আমার জানা আছে। এখন অভিনয় করছে। কিছু বলবে না। প্রায় 8 ঘন্টা জার্নি করে ওরা শহরের জীবন বাড়িতে ওঠে। সে চেয়েছিল ওর বাবা মায়ের কাছে যেতে, কিন্তু জাঙ্কুক বলেছে নিজেদের বাড়ি থাকতে শ্বশুর বাড়িতে কেন উঠতে হবে। তারা চাইলে পরেও বাড়িতে যেতে পারবে। বাড়িতে এসে দুজনেই ফ্রেশ হয়ে নেয়। অনেক রাস্তা জার্নি করার কারণে দুজনেই খুব ক্লান্ত ছিল। খিদে পেয়েছে? হ্যাঁ আমারও। তুমি বসো, আমি কিছু বানিয়ে আনছি। লাগবে না, বাইরে থেকে কিছু অর্ডার করে নিচ্ছি। এত রাস্তা জার্নি করে এসে বাইরের কিছু খাওয়া ঠিক হবে না, আমরা অসুস্থ হয়ে যেতে পারি। তার চেয়ে ভালো আমি চট করে কিছু বানিয়ে আনছি।
তে জাঙ্কুকের কোনো কথা না শুনে কিচেনে চলে যায়। তে কিচেনে দাঁড়িয়ে সবজি কাটছিল। তখনই পিছন থেকে জাঙ্কুক এসে তো হাত দিয়ে তার কোমর ধরে ওকে কিচেন কাউন্টারে বসিয়ে দেয়। চোখের পলকে কি হয়ে যায় তার বুঝতে একটু টাইম লেগে যায়। জাঙ্কুকের হাতে একটা আইসক্রিমের কৌটা ধরিয়ে দিয়ে বলে, আজকে না হয় এই অধম স্বামীকে তার রানী সেবা করার সুযোগ দাও। তুমি আইসক্রিম খাও, আমি করছি। তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কি হলো, এমন ভাবে তাকাচ্ছ যেন চোখ দিয়ে খেয়ে ফেলবে? এত হট লাগছে আজকে আমাকে? এ বলে জাঙ্কুক ওর সাথে হাঁটা ফোল্ড করতে করতে তের দিকে এগিয়ে যায়। তে কাঁচো মাচো হয়ে কাউন্টারে বসে আছে। জাঙ্কুকের দু পায়ের মাঝখানে দাঁড়িয়ে হাতে তার চোখের উপর পড়ে থাকা চুলগুলো সরাতে সরাতে বলে, এমন করে তাকিয়ে থাকলে আমার নিজেকে সামলানো খুব কষ্ট হয়ে যাবে বউ। তখন কিন্তু কিছু করে বসলে আমার দোষ দিতে পারবে না। আমি যে তোমার ধরা দেওয়ার অপেক্ষায় নিজেকে রোজ পোড়াচ্ছি। এভাবে তাকিয়ে আমাকে আর পুড়িও না বউ। তোমার কি অসহায় বটটার জন্য একটু মায়া হয় না? তের ঠোঁট কাঁপছে। জাঙ্কুকের বলা প্রতিটি কথায় তের শরীরে কাঁটা দিচ্ছে। তে মিটমিট চোখে জাঙ্কুককে দেখছে। জাঙ্কুক কিছুটা ঝুঁকে তের ঠোঁট বরাবর লেগে থাকা আইসক্রিমটাকে সাইড করে নিচে চেটে দেয়, যার জন্য তে একদমই প্রস্তুত ছিল না। তে জাঙ্কুক দুজনে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ফজরের আজানে তের ঘুম ভাঙে। প্রতিদিনের মতো আজও তে গোসল করে ফজর নামাজ আদায় করে জাঙ্কুককে ডেকে তুলতে যায়। এটাকে জাঙ্কুকের ঘুম ভাঙা জাঙ্কুকের কাছে আশীর্বাদের মতো মনে হয়। রোজ সকালে এই মায়াবতীর মুখ থেকে ঘুম থেকে উঠতে পারার ভাগ্য ওর কোনো ভালো কর্মের ফল মনে হয়। আজও মায়াবতী শাড়ি পরেছে। আজও মায়াবতীর ঘন কালো চুল থেকে মুক্তার ন্যায় ফোটায় ফোটায় পানি পড়ছে। জাঙ্কুকের চোখে এক আকাশ পরিমাণ ভালোবাসা নিয়ে তাকায়। আজকাল এই ভালোবাসা ভরা চোখ তেরও চোখ এড়ায় না। তে জানি শুকনো শুকনো লোকটা তার প্রেমে পড়েছে, কিন্তু তে তা মানতে চেয়েও মানতে পারছে না। একবার মন ভাঙার ভয় যে ওকে আজ হতে দাঁড়িয়ে বেড়াচ্ছে। জাঙ্কুক আলতো করে তের চুলগুলো নিজের হাতের মুঠোয় নিয়ে তের কাছে এসে বলে, রোজ রোজ এই ভর সকালে এভাবে আমায় না মারলে হয় না। তুমি এত নিষ্ঠুর কেন মায়াবতী? জাঙ্কুক অফিসে যাওয়ার আগে তেকে বলেছে বিকেলে রেডি হয়ে থাকতে, তারা শপিং এ যাবে। বিকেল হতেই জাঙ্কুক থেকে বাড়ি থেকে পিক করে মলে চলে যায়। তে আর জাঙ্কুক তাদের নতুন সংসার সাজাচ্ছে। বাড়িতে প্রয়োজনে যা যা দরকার আর তারা তাই কিনবে একসাথে। তে খেয়াল করছে জাঙ্কুক সবকিছুর মধ্যে তার ভালো লাগাকে বেশি প্রাধান্য দিচ্ছে, যাতে কি জাঙ্কুকের প্রতি না চাইলেও আরো বেশি দুর্বল করে দিচ্ছে। সব কেনাকাটার পর জাঙ্কুক থেকে একটা শাড়ির দোকানে নিয়ে যায়। এখান থেকে যে যে শাড়িটা পছন্দ হবে নিয়ে নেবে, কিন্তু আমি ভাইয়া ওই শাড়িটা দিন তো। এলন ভাই, এটা দেখো, এটা তোমাকে ভীষণ মানাবে। তে অবাক হলো। মেয়েদের যেখানে মনের মতো একটা শাড়ি খুঁজতে সারা বেলা পার হয়ে যায়, সেখানে জাঙ্কুক চোখের পলকে বলে দিল এই শাড়িটা ওকে মানাবে। তুমি দেখো, আমার একটা কল আসছে, আমি আসছি। তে ওর হাতে থাকা জাঙ্কুকের দেওয়া শাড়িটার দিকে তাকালো। আসলে শাড়িটা খুব সুন্দর। তে শাড়ি দেখছিল, তখনই পিছন থেকে পরিচিত কোনো কণ্ঠ শুনতে পায়। পিছনে রোজার বোকাম হাত ধরে দাঁড়িয়ে আছে। ওদের দেখে তের চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। তের হাত পা ঝিমঝিম করছে। এই ঠিক আছো? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আমি বাড়ি যাব। এখনই? জাগো প্লিজ, এখান থেকে চলো। মল থেকে বাড়ি এসে তে মলিন মুখে শুয়ে পড়ে। জাগো অনেকবার জিজ্ঞেস করলেও কিছু বলে না। পরের দিন সকালে জাগো অফিসে চলে যাওয়ার পর তে বারান্দায় আসে। ঘরে একা একা ভালো লাগছিল না, তবে বারান্দায় আসতেই তে চোখ বড় বড় হয়ে যায়। বুগাম বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। বুগামকে দেখে তে তাড়াহুড়ো করে ঘরে চলে আসে। ও এখানে কি করে এসেছে? তাহলে কি ও তেকে ফলো করছে? একটু পরেই তের দরজায় টোকা পড়ে। তে শুকনো গলায় ঢোক গেলে দরজার দিকে এগিয়ে যায়। তখনই দরজার নিচ দিয়ে একটা কাগজের টুকরো আসে। তে কাঁপা কাঁপা হাতে কাগজটা হাতে নিয়ে পড়তে থাকে। জান, আই মিস ইউ। হঠাৎ করে আমায় রেখে কোথায় হারিয়ে গিয়েছিলে? তে ধপ করে মেঝেতে বসে পড়ে। ওর যে অতীতটাকে এতদিন ধরে ভুলতে চাচ্ছে, তা এবার এভাবে চোখের সামনে কেন এলো? কি চাই ও এখন? সেদিন পুরোটা সময় তে ঘরের এক কোণায় গুটিসুটি মেরে বসেছিল। জাঙ্কুক অফিস থেকে ফেরার পরও তেমন একটা কথা বলেনি। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। রোজ জাঙ্কুক অফিস চলে যাওয়ার পর বুগাম বাড়ির সামনে আসে। দরজার নিচ দিয়ে তেকে চিঠি দেয়। কিছুদিন ধরে তে খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। জাঙ্কুক তের এই পরিবর্তন দেখতে পাচ্ছে, তাই আজকে ঠিক করে তের মন ভালো করবে। তাই আজকে সকালে জাঙ্কুক তের জন্য নাস্তা রেডি করে তেকে ঘুম থেকে উঠায়। বউ ওঠো, বেলা তো অনেক হয়েছে। একটু পর যে বড় অফিসে যাবে, খেয়াল আছে? না খেয়ে অফিসে চলে যাব? আমি আমি এখনই কিছু বানিয়ে আনছি। লাগবে না, আমি অলরেডি বানিয়েছি। তুমি উঠে ফ্রেশ হয়ে এসো, তারপর আমরা একসাথে খাবো। তে ফ্রেশ হয়ে টেবিলে আসতে জাঙ্কুক বলে, তে তোমায় আজকে একটা অনুরোধ করব, রাখবে?
কি আজকে আমি তোমায় নিজ হাতে খাইয়ে দিতে পারি? জাঙ্কুকের প্রশ্নে তে একটু বিব্রত হয়, কিন্তু পরে মাথা নেড়ে সম্মতি জানায়। তে চায় না জাঙ্কুক কষ্ট পাক, মুখে না স্বীকার করলেও তের মন জানে ও জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। জাঙ্কুক থেকে নিজের হাতে খাইয়ে দেয় আর বলে, তোমার এই মলিন মুখ আমার সহ্য হয় না তে, আমার ভিতরটা জ্বলে যায়। তুমি ঠিক আছো? এতদিনে আমি কি তোমার এইটুকু আস্থা অর্জন করতে পারিনি? তোমার কি এমন ডিস্টার্ব করছে আমি কি জানতে পারি না? তেমন কিছু না, আমি ঠিক আছি, আমি ঠিক হয়ে যাবো জাঙ্কুক, তুমি চিন্তা করো না এত আমার জন্য। আস্তে নিচ থেকে দরজা অব্দি আসে জাঙ্কুককে ছেড়ে দিতে। জাঙ্কুকের ভেতরে আজকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। তে আমি কি তোমার কপালে চুমু খেতে পারি? জাঙ্কুকের কথায় তে কিছুটা হচকুচে উঠলেও মাথা নেড়ে সম্মতি জানায়। তেও চায় না তার ভালোবাসা আর জাঙ্কুকের থেকে লুকাতে। জাঙ্কুকের বড্ড কাছে গিয়ে ভীষণ যত্নে কপাল বরাবর চুমু খায় আর জাঙ্কুকের মুখে অন্যরকম প্রশান্তের হাসি। মনের অজান্তেই তে জাঙ্কুকের সব খামচে ধরে আছে। তে এবার আমায় ছাড়ো, নাকি তুমি চাও আজকে আমি অফিসে না গিয়ে আমার মায়াবতী বইয়ের স্নিগ্ধ চেহারাখান দেখি? না, আমি তেমন কিছু চাই না। আচ্ছা, নিজের খেয়াল রেখো। তুমিও। জাঙ্কুক শেষবারের মতো তের মুখের দিকে তাকিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। তের দরজা লাগাতে যাবে তখন আবার কলিং বেল বেজে ওঠে। একটা চুমু থেকে পেট ভরেনি আবার চলে এসেছে, নির্লজ্জ লোক একটা। তে আবার দরজা খুলে আর খুলতেই ওর চোখ মুখ অন্ধকার হয়ে যায়। বুগাম দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করছো? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল জান, তাই চলে এসেছি। কি চাও তুমি? কেন এমন করছো? তুমি কেন রোজ রোজ আমায় ফলো করছো? তো আমার ভালোবাসাকে ফলো করবো না তো কাকে করব? ভালোবাসা? কিসের ভালোবাসা? ঠকিয়েছিলে তুমি আমায়। আমি না হয় একটা ভুল করেছি, তাই বলে তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে? তুমি আমাকে একটু সময় অবধি দাওনি। সময় দেইনি? আমি তোমার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছি। আমি ভেবেছিলাম তুমি আসবে, সব ঠিক করতে চাইবে, কিন্তু তুমি আসোনি। তোমার জন্য আমি মরতে বসেছিলাম। আমার মা বাবার মনে কষ্ট দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। বিয়ে করেছি, বেশ করেছি। ওকে বিয়ে করে আমার এক বিন্দু আফসোস হচ্ছে না। ওকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বেস্ট সিদ্ধান্ত ছিল। আমার বাবা আমার জন্য সঠিক মানুষটাকে বেছে নিয়েছে। ও আমাকে মনে প্রাণে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। ভালোবাসো মানে? তাহলে আমি কে? আমার এক জঘন্য অতীত। আমি তোমার অতীত? তুমি তোমার হাজবেন্ডকে ভালোবাসো? হাউ ফানি। আমি থাকতে তুমি সুখে শান্তিতে সংসার করবে ভাবলে কি করে? আমি সব শেষ করে দেব। আমি তোমার শান্তিতে থাকতে দেব না তে। তেকে ধমকি দিয়ে বোকাম চলে যায়। তে ফ্লোরে বসে কান্না করতে থাকে। যদি জাঙ্কুক এসব জানতে পারে তখন কি হবে? জাঙ্কুক কি ওকে ভুল বুঝবে? ওকে ছেড়ে চলে যাবে? জাঙ্কুকের ফোনে কল আসে, সে হসপিটালে ভর্তি আছে। এই কথা শুনে জাঙ্কুক দৌড়ে হসপিটালে ছুটে যায়। তার মা বাবাও হসপিটালে আছে, কেবিনেতে অচেতন অবস্থায় পড়ে আছে। ডক্টর, কি হয়েছে আমাদের? মামা মামি, কি হয়েছে আমাদের? কোনো কারণে বেশি চিন্তা করায় বা ভয় পাওয়ার প্যানিক অ্যাটাক করেছে। আমি তো আপনাদের আগেই বলেছি ওনাকে মানসিকভাবে কোনো চাপ দেওয়া যাবে না। তাহলে এসব হলো কি করে? আমরা কিছু জানি না। আমার মেয়েটা তো ভালো ছিল, হঠাৎ করে কি হয়েছে তাহলে? তের সেন্স আসার পর সবার আগে জাঙ্কুকের কাছে যায়। এখন কেমন লাগছে? ভালো। কি করে হলো এসব? তে একটু ঢোক গিলল। তে জানে না সত্যিটা জানার পর জাঙ্কুক কি করবে। হয়তো জাঙ্কুক ওকে ভুল বুঝবে, হয়তো ছেড়েও চলে যাবে, কিন্তু তে আর কোনো কিছু জাঙ্কুকের থেকে লুকাতে চায় না। বুগাম, তে বুগাম এসেছিল? কি করেছে এই বাস্টার? ও তোমার কোনো ক্ষতি করেনি তো? তোমাকে কষ্ট দেয়নি তো? তুমি বুগামকে, ওকে তুমি চেনো কি করে? আমি ওই বাচ্চাকে খুব ভালো করে চিনি। আমি খুব ভালো করে জানি ওকে তো আমি ছেড়ে দেব না। আর যদি তোমার কিছু হয়ে যেত? এই কথা বলে জাঙ্কুক হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। এদিকে কি হচ্ছে তা কিছুই বুঝতে পারছে না। রাত 12টা বেজে গেছে। জাঙ্কুক এখনো বাসায় ফিরেনি। নামজিন থেকে বাসায় পৌঁছে দিয়ে আরো আগে চলে গেছে। তাই জাঙ্কুকের জন্য ভীষণ চিন্তা হচ্ছিল। তখনই জাঙ্কুক রক্তাক্ত অবস্থায় ঘরে ঢোকে। জাঙ্কুকের এই অবস্থা দেখে তেরাটা কেঁপে উঠলো। তে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে। রক্ত? রক্ত বের হচ্ছে কেন জাঙ্কুক? কি করে হলো এসব? তে হাইপার হলো না বাবু, এটা আমার রক্ত না। তোমার রক্ত না মানে? তাহলে কার রক্ত? ওই শালা বুগামের। মানে? আজকে ওকে এমন শিক্ষা দিয়েছি জীবনে আর তোমার দিকে চোখ তুলে তাকানো সাহস পাবে না। এবার আমার ছাড়ো, আমি একটু বসবো, অনেক ক্লান্ত লাগছে। জাঙ্কুক রাজার মতো আরাম করে সোফায় গিয়ে বসলো। তুমি বুগামকে কি করে চেনো? মামা বলেছিল আমাদের বিয়ের আগে। তার মানে তুমি সব জানো? জানি তো, আমি জানি। আমার
আমার সুন্দরী বউটা কেমন আমার মতো হ্যান্ডসাম হট সেক্সি একটা ছেলেকে রেখে একটা বাস্টার্ডে প্রেমে পড়েছিল আগে। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তুমি আমাকে বলনি কেন? কি বলতাম, বয়সে ঝুঁকে পড়ে একটা ভুল করেছিলে, কিন্তু দিন শেষে আমার ভালোবাসার মানুষটা আমার হলো। আমার সেই ছোট্টবেলার প্রথম ভালোবাসা আমার ঘরের বউ হলো। আমার তো কোনো অভিযোগ থাকার কথা না। প্রথম ভালোবাসা মানে? জাঙ্কুক থেকে ইশারা করে নিজের কাছে ডাকলো। তে কাছে যেতেই হ্যাচকা একটা টান দিয়ে তেকে নিজের কোলে বসিয়ে নেয় আর আলতো করে তেল গালে হাত বুলাতে থাকে। জানো তে, তুমি আমার জীবনের প্রথম এবং একটাই ভালোবাসা। আমি যখন বুঝতে শিখেছিলাম ভালোবাসা কি, আমি অনুভব করতে পারি আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তখন তো তুমি ছোট ছিলে, বলতেও পারিনি। তবে মনে অনেক সাহস জুগিয়ে লন্ডন যাওয়ার আগে আমি মামাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, আর এটাও ফোন করেছিলাম আমি তোমার যোগ্য হব। আমি মামা থেকে কথা নিয়েছিলাম যে দেশে ফিরলে আমি তোমাকে বিয়ে করব। মামাও রাজি হয়ে যায়। তারপর আমি লন্ডন যাই। আচ্ছা তে, তোমার অবাক লাগেনি যখন আমাদের বিয়ের রাতে আমি তোমায় প্রথম দেখি? আমার চেহারায় কোনো রিয়াকশন দেখেছিলে? দেখোনি তো, কিন্তু আমি তোমার চোখে দেখেছিলাম কি করে আমার চোখ দিয়ে গিলে খাচ্ছিলে। সেদিন আমার চোখে মুখে কোনো রিয়াকশন ছিল না, কারণ আমি তোমায় সেই রাতে প্রথম দেখিনি। কি, সেই রাতে প্রথম দেখোনি মানে? তোমার কি মনে হয় এতগুলো বছর আমি আমার ভালোবাসার মানুষটাকে না দেখে থাকতে পারতাম? মামা আমার সবসময় তোমার ছবি পাঠাতো। এখন যেমন রোজ আমি তোমার চেহারা দেখে ঘুম থেকে উঠি, তুমি না আসার আগেও আমি রোজ তোমার মায়াবী মুখ দেখে দিন শুরু করেছি। দেশে ফেরার পরপরই মামাকে খবর পাঠিয়েছিলাম তোমাকে নিয়ে গ্রামে যেতে। কথা ছিল তোমরা গ্রামে গেলে আমাদের বিয়ের কথা হবে, কিন্তু তার আগেই তুমি একটা ছাগলের জন্য এত বড় একটা বিপদ করে বসলে। তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো? আমি কি করে বাঁচতাম তোমায় ছাড়া? এজন্য তার দেরি না করে মামাকে বলেছি আমাদের বিয়ের দিন ঠিক করতে। আমার কথাতে মামা তোমার বিয়ের জন্য জোর করে। জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে হিসফিস করে কান্না করছে। ও বাবা, কান্না করছো কেন? আগে কেন বলনি তুমি আমায় এত ভালোবাসো? ভালোবাসে বলতে হয় না, কেউ কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসা চোখেই দেখতে পায়। তুমি দেখতে পাওনি আমার ভালোবাসা? পেয়েছি। তাহলে এখন দেখো, সব ঝড় তুফান পার করে এসে তুমি এখন আমার কোলে বসে আছো। জাঙ্কুক, আই লাভ ইউ। কি বললে? আবার বলো। আই লাভ ইউ। জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তুমি জানো না তে, আজকে আমি ঠিক কতটা হ্যাপি। এই দিনটার জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করেছিলাম। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু মায়াবতী। তুমি বলেছিলে না তুমি অপেক্ষা করবে আমার জন্য, যতদিন না আমি নিজে থেকে তোমার কাছে ধরা দিই। আজকে তোমার এই অপেক্ষার অবসান ঘটলো। আমি আজ নিজে থেকে তোমার কাছে ধরা দিতে চাই। আমি চাই আমাদের মধ্যে থাকা অদৃশ্য দেওয়াল তুমি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আমার সাথে মিশে যাও, আমার মধ্যে হারিয়ে যাও, আমাকে নিজের করে নাও। জাঙ্কুক আর দেরি না করে ঠোঁট জোড়ায় ঠোঁট মিলিয়ে দেয়। উষ্ণতার ছোঁয়ায় আজ পরিপূর্ণ স্বাদ গ্রহণ করছে একজোড়া নরনারী। তৃপ্তিকর শব্দগুলো এক ভয়ঙ্কর খেলায় মেতেছে। সে খেলায় হার মানছে ঘরের চারপাশের দেওয়াল। আলিঙ্গনের নেশায় মেতেছে জাঙ্কুক, সেই নেশায় তে মাতাল প্রায়।